সাউথ এশিয়ার ম্যাপ যখন গ্লোবাল সুপার পাওয়ার্স অ্যানালাইজ করে তখন তাদের ফোকাস থাকে শুধু ইন্ডিয়া নয়, ইন্ডিয়ার সারাউন্ডিংস কান্ট্রিজগুলির ওপরেও। কারণ এখানে শুধু ইনফ্লুয়েন্সই চলছে না, ইকোনমিক প্রেশারও চলছে আর সাইলেন্ট একটি পাওয়ার স্ট্রাগলও চলছে। আর এই হাই স্টেক্স গেমের মাঝেই 2026 সালে এমন একটা ঘটনা ঘটে যেটা কেউ প্রেডিক্ট করতে পারেনি। নেপাল হঠাৎ এমন একটা মুভ নেয় যেটা প্র্যাকটিক্যালি সবাইকে সারপ্রাইজ করে দেয়। ওদের সরকার এমন একটা সিদ্ধান্ত নেয় যেটা সরাসরি ইন্ডিয়া আর নেপালের বহু বছরের ট্রেড রিলেশনের ভিতটাকেই নাড়া দিয়ে দেয়। এটা কোনো ছোট পলিসি চেঞ্জ ছিল না, এটা ছিল একেবারে সরাসরি আঘাত সেই লাখ লাখ মানুষের জীবিকার ওপর যারা বছরের পর বছর বর্ডার ট্রেডের ওপর নির্ভর করে এসেছে। এখন প্রশ্ন হচ্ছে, এটা কি নেপাল নিজের ইচ্ছায় করেছে নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো বড় দেশের স্ট্র্যাটেজি? আর সবথেকে গুরুত্বপূর্ণ, এই গ্যাম্বেল কি নেপালের পক্ষে গিয়েছিল নাকি উল্টে তাদেরকে ক্ষতি করে দিয়েছিল? আজ আমরা স্টেপ বাই স্টেপ পুরো ঘটনাটা অ্যানালাইজ করব। যে ডিসিশন কাঠমান্ডু থেকে দিল্লি পর্যন্ত অস্থিরতা তৈরি করে দিয়েছিল। হঠাৎ করেই নেপাল সরকার ঘোষণা করে ইন্ডিয়া থেকে যে কোনো পণ্য আসবে আর তার দাম যদি 100 নেপালি রুপিজের বেশি হয় তাহলে তার ওপর ম্যান্ডেটরি কাস্টমস ডিউটি লাগবে। শুনতে সাধারণ মনে হতে পারে, কিন্তু আসল শকটা এখানেই। লিমিটটা মাত্র 100 টাকা। আজকের দিনে 100 টাকায় কী বা হয়? কিছু সবজি, বেসিক গ্রসারিজ। কিন্তু নেপাল এই ছোট অ্যামাউন্টকেই একটা স্ট্রিক্ট রুল বানিয়ে দিল। সরকারের চিন্তা ছিল এর ফলে রেভিনিউ বাড়বে আর ইন্ডিয়ার ওপর নির্ভরতা কমানোর একটা মেসেজ যাবে। কিন্তু এখানেই বড় ভুলটা হয়ে গেল। যখন পলিটিক্স আর ইকোনমিক্স একসঙ্গে ম্যাচ করে না তখন রেজাল্ট উল্টো হয়ে যায়। নেপাল যে সিদ্ধান্তটা নিয়েছিল তার ইম্প্যাক্ট এখন তাদের নিজেদের ইকোনমিতেই আগুন লাগিয়ে দিয়েছে। কারণ আজকের ইন্টারকানেক্টেড ওয়ার্ল্ডে একটা দেশের ডিসিশন আরেকটা দেশের সঙ্গে ডাইরেক্টলি লিঙ্কড থাকে। এই কনটেক্সটে নেপালের এই মুভ শুধু রিস্কি নয়, অনেকটা সেলফ ড্যামেজিং হয়ে দাঁড়িয়েছে। চলুন এবার একটু গভীরে যাই। এই পলিসির সবথেকে বড় ধাক্কা লেগেছে বীরগুঞ্জ বর্ডার পয়েন্টে, যেটা নেপালের ইকোনমিক ব্যাকবোন বলা হয়। এই রুট দিয়ে প্রতিদিন হিউজ অ্যামাউন্ট ট্রেড হয়। সাধারণত এখান থেকে দিনে 50 থেকে 60 কোটি নেপাল রুপিস পর্যন্ত রেভিনিউ জেনারেট হতো। কিন্তু রুলটা অ্যাপ্লাই হওয়ার পর পুরো পিকচারটাই বদলে গেল। ট্রেডার্স আর সাধারণ মানুষ দুজনেই এতটা ফ্রাস্ট্রেটেড হয়ে গেল যে তারা সিস্টেমের ওপরেই আস্থা হারাতে শুরু করলো। অ্যাজ আ রেজাল্ট, যেখানে আগে 60 কোটি টাকা আসতো এখন সেটা নেমে এসেছে প্রায় 30 থেকে 31 কোটিতে। মানে রেভিনিউ প্রায় অর্ধেক হয়ে গেছে। যে সরকার ইনকাম বাড়ানোর জন্য রুল এনেছিল তারাই এখন প্রতিদিন হিউজ লস ফেস করছে। নেপালের ইকোনমি যেটা আগেই আনস্টেবল ছিল, এই ডিসিশন সেটাকে আরো চাপের মধ্যে ফেলে দিয়েছে। এটা শুধু ইকোনমিক ইস্যু নয়, এটা মানুষের ফ্রাস্ট্রেশনের বিস্ফোরণ। বর্ডার এলাকার মানুষদের জন্য ইন্ডিয়া কোনো ফরেন কান্ট্রি নয়, ওটা তাদের ডেইলি লাইফের অংশ। তারা বছরের পর বছর ইন্ডিয়াতে যায়, প্রয়োজনীয় জিনিস কিনে আবার ফিরে আসে। কিন্তু এই নতুন রুল সরাসরি তাদের এভরিডে লাইফকে হ্যাম্পার করতে শুরু করে। যখন মানুষ দেখলো 100 টাকার জিনিস কিনতেও লং লাইন, ডিলে আর আননেসেসারি হ্যাসেল, তখন তাদের পেশেন্স শেষ হয়ে গেল। এখন অনেকেই অফিসিয়াল রুট অ্যাভয়েড করে অল্টারনেটিভ পথ ব্যবহার করতে শুরু করেছে। আর ট্রেডার্সরা তো ওপেনলি বলে দিয়েছে এই কন্ডিশন চলতে থাকলে তারা লিগ্যাল ট্রেড বন্ধ করে দেবে। দেখুন, একটা রুল বানানো যতটা ইজি, সেটা গ্রাউন্ড লেভেলে জাস্টিফাই করাটা ততটাই কঠিন। আর নেপালের কেসে এই গ্যাপটাই পুরো সিস্টেমকে এক্সপোজ করে দিয়েছে। নেপালের কাস্টম ডিপার্টমেন্টের ডিরেক্টর কিশোর বার্তৌলা এই রুলের পক্ষে সাফাই দিতে এগিয়ে আসেন। তার মতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্মাগলিং বন্ধ করার জন্য। তার লজিক ছিল, স্মাগলার সাধারণ মানুষকে ব্যবহার করে তারা অল্প অল্প করে ট্যাক্স ছাড়া জিনিস নিয়ে আসে, তারপর সেগুলি একত্রে করে মার্কেটে বড় স্কেলে বিক্রি করে। শুনতে থিওরিটিক্যালি এটা ঠিক লাগলেও গ্রাউন্ড রিয়েলিটি একদম আলাদা। কারণ স্মাগলার্সকে আটকাতে গিয়ে সরকার সাধারণ মানুষের গলাটাই চেপে ধরেছে। 100 নেপালি রুপিজের লিমিট এতটাই কম, একজন সাধারণ মানুষ তার ডেইলি বেসিস নিডসকেও ফুলফিল করতে পারছে না। ফলে সরকারের এই জাস্টিফিকেশন মানুষের কাছে একেবারেই অ্যাকসেপ্ট হচ্ছে না। উল্টে কি হয়েছে জানেন? এই ডিসিশন করাপশনের নতুন দরজা খুলে দিয়েছে। বর্ডারে থাকা অফিসার্স এখন এক্সট্রা পাওয়ার হাতে পেয়ে গেছে। আর সেখান থেকেই শুরু হয়েছে আন্ডার দ্য টেবিল ডিলস। মানে সরকার রেভিনিউ বাড়াতে গিয়ে নিজেদের ট্রেজারি খালি করেছে আর সিস্টেমটাকে ভেতর থেকে তারা করাপশনকে বাড়িয়ে দিয়েছে। এদিকে ইন্ডিয়া খুব ক্যালকুলেটেড, কন্ট্রোলড আর ফার্ম স্ট্যান্স নিয়েছে। ইন্ডিয়ার ফরেন মিনিস্ট্রি 2026 সালের শুরুতেই ক্লিয়ার করে দেয় তারা নেপালের সঙ্গে এই ইস্যু নিয়ে কন্টিনিউয়াস কন্ট্যাক্টে আছে। ইন্ডিয়া একটা ব্যালেন্সড মেসেজ দেয়, আমরা নেপালের সভেরেনিটিকে রেসপেক্ট করি, কিন্তু ট্রেড ইন্টারেস্ট আর সাধারণ মানুষের কনভেনিয়েন্সের সঙ্গে কম্প্রোমাইজ করা যাবে না। ইন্ডিয়ান অফিসিয়ালস বারবার বোঝানোর চেষ্টা করে এই ধরনের ইমপ্র্যাকটিক্যাল রুলস শেষ পর্যন্ত নেপালি ক্ষতিগ্রস্ত কিন্তু হবে। আর ইন্ডিয়া জানতো যে ফাইনাল প্রেশার আসবে নেপালের নিজের মানুষদের থেকেই, আর ঠিক হয়েছে সেটাই। আজ নেপালের রাস্তায় বারেন্দ্র শাহের সরকারের বিরুদ্ধে স্লোগান উঠছে। মানুষ সরাসরি কোশ্চেন করছে, কার ইশারায় ইন্ডিয়া থেকে আসা পণ্যের ওপর এই রেস্ট্রিকশন চাপানো হলো? এই পলিসি শুধু ট্রেডে ইম্প্যাক্ট করেনি, ইন্ডিয়া নেপাল রিলেশনশিপের ইমোশনাল বন্ডটাকেও আঘাত করেছে। এই দুই দেশের সম্পর্ক
শুধু বিজনেস নয়, একটি কালচারাল বা ডিপ সোশ্যাল কানেকশন রয়েছে। কিন্তু এখন সেই সম্পর্ককে ট্যাক্স আর মানি দিয়ে মাপার চেষ্টা হচ্ছে, ফলে ফল উল্টো হতে শুরু করেছে। ট্রেডার্সরা সরকারকে ওপেন ওয়ার্নিং দিয়েছে, যদি এই রুল উইথড্র না করা হয় তাহলে দেশে এসেনশিয়াল গুডসের সিভিয়ার শর্টেজ তৈরি হবে। এই সাপ্লাই চেইন যদি ব্রেক হয় তাহলে নেপালে ইনফ্লেশন এমন একটি লেভেলে এক্সপ্লোড করবে যেটা কন্ট্রোল করা প্র্যাকটিক্যালি ইম্পসিবল হয়ে যাবে। অলরেডি ইম্প্যাক্ট দেখা যাচ্ছে, পেট্রোলিয়াম প্রোডাক্টসের সাপ্লাই কমে গেছে, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলে ইনফ্লো কমে গেছে, মার্কেটের শর্টেজ তৈরি হচ্ছে। এরপর নেপাল সরকার আরেকটা বিজারের রুল অ্যাড করে, বিদেশ থেকে আসা প্রতিটা পণ্যের প্যাকেটে এমআরপি লেখা থাকতে হবে। এখন ভাবুন, বর্ডারের পাশে থাকা একজন গরিব মানুষ যে ইন্ডিয়া থেকে 1 কেজি ডাল বা বিস্কুট নিয়ে আসছে, সে কিভাবে এই পণ্যের এমআরপি ভেরিফাই করবে? স্মল ট্রেডার্সদের জন্য এটা একেবারে নাইটমেয়ার হয়ে দাঁড়ায়। আর রেজাল্ট, নেপালের রিটেল মার্কেট লিটারালি শেক হয়ে যায়। দোকানে জিনিসপত্র শেষ হতে শুরু করে, কিন্তু সরকার তখনও নিজের জেদে অটল। কিন্তু একটা জিনিস হিস্ট্রি বারবার প্রমাণ করেছে, পাবলিক প্রেশার শেষ পর্যন্ত বড় বড় সরকারকেও হাঁটু গেড়ে বসাতে পারে। যত রেভিনিউ কমতে থাকে আর মানুষের রাগ বাড়তে থাকে, বালেন্দ্র সরকার বুঝতে শুরু করে যে অনেক বড় ভুল হয়ে গেছে। আর এখন লেটেস্ট আপডেট, নেপাল সরকার বাধ্য হয়ে ব্যাকফুটে চলে এসেছে। যে সরকার এত বড় বড় দাবি করছিল, তারা এখন ধীরে ধীরে রুলসে রিল্যাক্সেশন দিতে শুরু করেছে। এটা শুধু ইন্ডিয়ার ডিপ্লোম্যাটিক উইন না, এটা নেপালের সাধারণ মানুষদেরও জয়। কারণ শেষ পর্যন্ত নেপাল বুঝে গেছে, ইন্ডিয়ার সাথে কনফ্লিক্ট করে নিজেদের ক্ষতি ছাড়া আর বেশি কিছু হবে না। একটা জিনিস ক্লিয়ার, যে জিওপলিটিক্সের শর্টকাট বলে কিছু হয় না। প্রশ্ন উঠছে, নেপালের ভেতরে কি এমন কিছু শক্তি কাজ করছে যারা ইচ্ছা করে ইন্ডিয়া নেপাল রিলেশনে ক্র্যাক তৈরি করতে চাইছে, নাকি এটা একটা বড় জিওপলিটিক্যাল এক্সপেরিমেন্ট ছিল? আজ নেপালের মানুষ অনেক বেশি অ্যাওয়ার। তারা বুঝে গেছে ইন্ডিয়ার সস্তা মার্কেট থেকে যে সুবিধা তারা পায় সেটা অন্য কোনো দেশ দিতে পারবে না। নেপালের বিজনেস অর্গানাইজেশন পর্যন্ত ক্লিয়ার করে দিয়েছে, এই ধরনের ডিসিশন দেশকে ইকোনমিক স্লেভারির দিকে ঠেলে দেবে। এই পুরো ঘটনায় একটা বড় মেসেজ ক্লিয়ার, 2026-এর ইন্ডিয়া কারোর প্রেশারে চলে না। ইন্ডিয়া কি করেছে? শান্ত থেকেছে, প্যানিক করেনি, ডায়ালগ ওপেন রেখেছে, আর নেপালকে নিজের ভুল নিজেই রিয়েলাইজ করার সুযোগ দিয়েছে। এটাই পাওয়ার। আজ বীরগঞ্জ থেকে কাঠমান্ডু সব জায়গাতেই আবার ইন্ডিয়ান গুডসের ডিমান্ড বাড়তে শুরু করে। যে বর্ডার চেক পয়েন্টসগুলিতে সাইলেন্স নেমে এসেছিল, সেগুলি আবার স্লোলি অ্যাক্টিভ হয়ে উঠেছে, কিন্তু ড্যামেজ পুরোপুরি রিপেয়ার হয়নি। নেপাল সরকারের ক্রেডিবিলিটিতে যে ডেন্ট পড়েছে, সেটা রিকভার করতে অনেক সময় লাগবে। এই ইনসিডেন্ট আরেকটা জিনিস প্রুফ করে, আজকের ইন্টারনেট আর গ্লোবালাইজেশনের যুগে মানুষকে ইজিলি ম্যানিপুলেট করা সম্ভব নয়, যেটা আগে সম্ভব ছিল। যখন মানুষ বুঝে গেছে যে তাদের নিজের সরকারই তাদের পকেট টার্গেট করছে, তখন তারা সোশ্যাল মিডিয়া থেকে রাস্তায় সব জায়গায় প্রোটেস্ট শুরু করে। আর প্রেশার এতটাই বাড়ে যে সরকারও রিয়েলাইজ করে যে এখনই কন্ট্রোল না করলে চেয়ারটাই চলে যাবে। এদিকে ইন্ডিয়া বর্ডারের দিক থেকে একটুও সাপোর্ট কমায়নি। বিহার আর উত্তরপ্রদেশের বর্ডার এরিয়াজে নেপালি কাস্টমারদের আগের মতোই ওয়েলকাম করা হয়েছে। ইন্ডিয়া আবার প্রুফ করে দিল যে সেই বিগ ব্রাদারই থাকবে, কিন্তু নিজের ডিগনিটি নিয়ে কখনো কম্প্রোমাইজ করবে না। এখন নেপাল সরকার ড্যামেজ কন্ট্রোলে ব্যস্ত, ট্রেডার্সদের কনভিন্স করার চেষ্টা করছে। নতুন প্রমিস দেওয়া হয়েছে, কিন্তু ট্রাস্ট একবার ভেঙে গেলে সেটা রিবিল্ড করা সব থেকে কঠিন কাজ। এখন আপনাদের মনে হতে পারে যে বীরগঞ্জ কাস্টমে যে রেভিনিউ লস হলো সেটা কভার হবে কি করে? অফিসিয়াল ডেটা অনুযায়ী মাত্র 2 দিনের বয়কটেই নেপালে বিলিয়ন্স অফ ডলার লস খেয়েছে। এখন ভাবুন যে এই ডিসিশন নেওয়ার সময় সরকার কি এসব হিসাব করেছিল? মোস্ট প্রবাবলি না। আর রিয়েলিটি হলো, নেপালের কিচেন ইন্ডিয়া ছাড়া ইম্পসিবল। এই ঘটনাটা অন্য কোনো দেশগুলির জন্য একটা লেসন, যারা ইন্ডিয়ার সঙ্গে ট্রেড ওয়ার খেলতে চায়। ইন্ডিয়ার মার্কেট এত বড়, এত ডাইভার্স যে এখান থেকে ডিসকানেক্ট হয়ে কোনো নেইবার লং টার্ম স্টেবল থাকতে পারবে না। এখন নেপালের ট্রেডার্সরা ক্লিয়ার ডিম্যান্ড দিয়েছে, বর্ডার রুল সিম্পলিফাই করতে হবে আর আননেসেসারি ট্যাক্স রিমুভ করতে হবে। সরকারের সামনে প্র্যাকটিক্যালি আর কোনো অপশন নেই, কিন্তু স্টোরি এখানেই শেষ নয়। নেপালের পলিটিক্স এখনও আনস্টেবল। এই ডিসিশন অপোজিশনকে আরও বড় ইস্যু দিয়ে দিয়েছে। আগামী দিনে নেপাল কোন ডিরেকশনে যাবে সেটা দেখাটা ইন্টারেস্টিং হবে। তবে একটা বড় ইম্প্যাক্ট, সার্ক, ব্রিমস্টেকের মতো রিজিওনাল ট্রেড কোঅপারেশনেও কোশ্চেন উঠে গেছে। ইন্ডিয়া সবসময় নেইবারহুড ফার্স্ট পলিসিকে ফলো করে, কিন্তু তার মানে এটা নয় যে কেউ ইন্ডিয়ার ইন্টারেস্টকে আঘাত করবে আর ইন্ডিয়া চুপ করে তা সহ্য করবে। আজ নেপালের মানুষ ওপেনলি বলছে তাদের এমন সরকার দরকার যারা ডেভেলপমেন্ট নিয়ে কাজ করবে, নেইবারের সঙ্গে আননেসেসারি কনফ্লিক্ট ক্রিয়েট করবে না। বীরগঞ্জের ট্রেডার্সদের কথাও সিম্পল, বর্ডার ইনফ্রাস্ট্রাকচারকে ইমপ্রুভ করুন, ট্যাক্স ওয়াল বানাবেন না। কারণ রিয়েলিটি হলো, ইন্ডিয়া থেকে আসা ট্রাকগুলি ঘন্টার পর ঘন্টা বর্ডারে দাঁড়িয়ে থাকে, যার ফলে গুডস নষ্ট হয়, কস্ট বাড়ে। যদি নেপাল সত্যি রেভিনিউ বাড়াতে চায়, তাহলে ট্রেড সহজ করতে হবে, কঠিন নয়। আর শেষের সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্ট, চায়না নেপালকে লোন দিতে পারে, বিগ প্রজেক্টের প্রমিসও দিতে পারে, কিন্তু নেপালের ডেইলি নিডস ফুলফিল করতে পারবে না। হিমালয়ের অঞ্চল চায়না থেকে গুডস আনা এক্সপেন্সিভ আর ডিফিকাল্ট করে তোলে,
আর ইন্ডিয়ার সঙ্গে ওপেন বর্ডার, ফ্ল্যাট ল্যান্ড, চিপ ট্রান্সপোর্ট আর কম্বিনেশন আনম্যাচড। এই কারণেই নেপালের ছোট বড় ব্যবসায়ী শেষ পর্যন্ত ইন্ডিয়ার দিকেই তাকিয়ে আছে। এই পুরো ঘটনা ওয়ার্ল্ডের সামনে একটা ক্লিয়ার এক্সাম্পল ভুল ইকোনমিক ডিসিশন কিভাবে একটা পুরো সরকারকে নীল ডাউন করতে বাধ্য করে। বালেন্দ্র সরকার ভেবেছিল ন্যাশনালিজম দিয়ে ন্যারেটিভ কন্ট্রোল করবে, কিন্তু মানুষ হাঙ্গার আর বিজনেস লসকেও বেশি গুরুত্ব দিয়েছে। এটা 2026, এখানে মানুষ ইমোশন নয়, ডেটা আর ফ্যাক্টসে বেশি বিশ্বাস করে। যখন তারা দেখছে সরকারের ট্রেজারি খালি হচ্ছে আর নিজের পকেট থেকেও টাকা বেরিয়ে যাচ্ছে, তখন তারা দেরি করেন, সরকারকে সরাসরি লেসন দিতে শুরু করেছে। এবং যখন নেপাল সরকার ব্যাকফুটে, সবথেকে বড় প্রশ্ন যে ট্রেডার্সদের মাল বর্ডারে পৌঁছে গেছে, যাদের ইনকাম হাফ হয়ে গেছে, তাদের কম্পেনসেশন কে দেবে? এই ডিবেট এখন নেপালের ভেতরেই শুরু হয়ে গেছে। বীরগঞ্জে ধীরে ধীরে সিচুয়েশন নর্মাল হচ্ছে, কিন্তু বিটারনেস এখনো রয়ে গেছে। মিনহোয়াইল ইন্ডিয়া তারা চুপ থেকেছে, ডায়ালগ চালিয়ে গেছে, কিন্তু নেপালের প্রতিটা মুভে শার্প নজর রেখেছে। এই পুরো স্টোরি থেকে আপনি একটা জিনিস ক্লিয়ারলি বুঝে গেছেন যে নেপাল আসলে নিজের পাই কুড়ুল মেরেছে। আই হোপ আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।